লজিক, হ্যাঁ তোমরা কম্বিনেশনাল লজিক বড় করে কম্বিনেশন লজিক এটা আমরা মনে হয় আগে শুনেছো, সাথে একটা সিকোয়েন্সিয়াল লজিক, এই দুইটা টার্ম হচ্ছে আমরা জানি। এটা হচ্ছে যে কোনো হচ্ছে বুলিয়ান এক্সপ্রেশন বা ডিজিটাল লজিকে দুইটা খুব কমন টার্ম। কম্বিনেশন লজিক হলো যখন হচ্ছে অনেকগুলা হচ্ছে লজিক এক্সপ্রেশন নিয়ে একটা হচ্ছে বড় লজিক এক্সপ্রেশন তৈরি হয়, তখন সেটাকে আমরা বলি কম্বিনেশনাল লজিক। তবে এর সাথে একটু পার্থক্য আছে সিকোয়েন্সিয়াল লজিকের। সিকোয়েন্সিয়াল লজিকের ক্ষেত্রে যেটা বলা হয় যে যে তার আউটপুটটা, সেই সার্কিটের আউটপুটটা সেই সার্কিটের ইনপুট হিসেবে কাজ করে। হ্যাঁ, যদি এরকম ফিডব্যাক বলা হয়, যদি এরকম ফিডব্যাক থাকে তাহলে সেটাকে বলা হয় সিকোয়েন্সিয়াল লজিক। তাহলে দেখো কম্বিনেশন লজিক আর সিকোয়েন্সিয়াল লজিকের মেন ডিফারেন্স হচ্ছে এইখানে, যে হচ্ছে দুটাই প্রায় একই, কিন্তু সিকোয়েন্সিয়াল লজিকের ক্ষেত্রে আউটপুটটা ইনপুট হিসেবে কাজ করবে। এখন কম্বিনেশন লজিকের অনেকগুলো এক্সাম্পল হচ্ছে, তোমরা অ্যাডার পড়ছো বা মাল্টিপ্লায়ার পড়ছো বা আরো অনেক কিছু সার্কিট তোমরা পড়ছো। সিকোয়েন্সিয়াল লজিকের ক্ষেত্রে যে এক্সাম্পল গুলো আমরা দিই সেগুলো হচ্ছে ল্যাচ বলি, ফ্লিপ ফ্লপ বলি বা মেমোরি এলিমেন্ট গুলা যেগুলো বলি সেগুলো হচ্ছে সিকোয়েন্সিয়াল লজিকের ক্ষেত্রে যায়। এই জিনিসগুলো পড়ছো না তোমরা? এটা ডেটা লজিক ডিজাইনে পড়ার কথা, তাই না? জি স্যার। আচ্ছা, এখন দেখো যেটা বলতেছি যে we use Boolean algebra to represent the logical function of data circuit, অর্থাৎ আমরা হচ্ছে যে কোনো লজিক ফাংশনকে রিপ্রেজেন্ট করার জন্য বুলিয়ান অ্যালজেব্রা ইউজ করি। আর হচ্ছে দেখো বুলিয়ান অ্যালজেব্রা রিপ্রেজেন্টস কম্বিনেশনাল লজিক ফাংশন। তাহলে এই বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে আমরা কি করতেছি, একটা কম্বিনেশনাল যে লজিক বলতেছি সেই লজিক ফাংশনগুলোকে আমরা রিপ্রেজেন্ট করতেছি। যেখানে এখানে দেখো হচ্ছে আমি হাইলাইট করে আছে, a combination logic expression is a mathematical formula which is to be interpreted using the laws of Boolean algebra। অর্থাৎ লজিক এক্সপ্রেশন, কম্বিনেশন লজিক এক্সপ্রেশন কি করবে হচ্ছে যে কোনো একটা বুলিয়ান অ্যালজেব্রা কে হচ্ছে ইন্টারপ্রেট করবে। যে কোনো একটা লজিক এক্সপ্রেশন থাকবে, সেটা হচ্ছে যখন যদি সেটা যে কোনো লজিক ফাংশন যদি বুলিয়ান অ্যালজেব্রা ফলো করে তখন তাকে আমরা বলছি কম্বিনেশনাল লজিক এক্সপ্রেশন। আর লজিক এটা কি, লজিক এটা কি করে, একটা স্পেসিফিক বুলিয়ান ফাংশনকে সে রিপ্রেজেন্ট করে বা ইমপ্লিমেন্ট করে। ফর এক্সাম্পল এটা কি হচ্ছে, একটা নট গেট, তাই না? a প্লাস বি হচ্ছে অর, তার হচ্ছে কমপ্লিমেন্ট, এই দিয়ে আসলে কমপ্লিমেন্ট আছে, তাহলে হচ্ছে সেটা একটা কি হয়ে গেল, তাহলে এটা নট গেট হয়ে গেল, তাই না? অর্থাৎ একটা নট গেট হচ্ছে কি করতেছে, এরকম একটা কি এক্সপ্রেশনকে রিপ্রেজেন্ট করতেছে বা ইমপ্লিমেন্ট করতেছে। তার লজিক গেট হচ্ছে একটা এক্সপ্রেশনের ইমপ্লিমেন্টেশন। আচ্ছা, এখন এই যে আমাদের শেখার কারণ, এই যে বিভিন্ন ধরনের লজিক এক্সপ্রেশন বলো, লজিক গেট বলো, এটার মেন কাজই হলো যে একটা সার্কিটকে অপটিমাইজ করা। অপটিমাইজ করা অর্থ হলো যে এটাকে ছোট করা, এটা যেন পাওয়ার কনজাম্পশন কম হয়, আর কি হচ্ছে এটা স্পিডি হয়, ফাস্ট হয়, তাই না? এবং কস্ট কম লাগে। এই সবগুলা মিলে আসলে আমার টার্গেট হয় যে হচ্ছে একটা লজিক ডিজাইন বা লজিক এক্সপ্রেশনকে হচ্ছে অপটিমাইজ করা। অপটিমাইজ করার অর্থ শুধুমাত্র ছোট করা না, অপটিমাইজ করার হচ্ছে এ হলো যে যতগুলা কস্ট একটা লজিক এক্সপ্রেশন ইমপ্লিমেন্টেশনে যতগুলো কস্ট থাকে সেই কস্ট গুলাকে অপটিমাইজ করা। হ্যাঁ, এখন হচ্ছে কস্ট কিন্তু আমি একেবারেই ফার্স্ট ক্লাসে বলা হয়েছিল যে এই ভিএলএস এর ডিজাইনে বিভিন্ন ধরনের কস্ট আছে, শুধু টাকাটাই কস্ট না, এছাড়াও যে ডিজাইন টাইম, কতটুকু টাইম লাগে, কতটুকু তার জায়গা লাগে বা এরিয়া বলে, স্পিড কেমন, পাওয়ার কনজাম্পশনটা কেমন, সবগুলো মিলে বলা হয়েছিল কস্ট। এখন দেখো যে আমরা বলছি কস্ট গুলাকে অপটিমাইজ করাটাই হচ্ছে আমাদের টার্গেট। বলা হচ্ছে লজিক অপটিমাইজেশন ইজ ইন্টারেস্টিং এন্ড ডিফিকাল্ট ফর সেভারাল রিজনস, এবং এটা কিছু বিশেষ কারণে এটা হচ্ছে ডিফিকাল্ট এই ইমপ্লিমেন্টেশনটা। কি কি কারণে একটু দেখি। বলা হচ্ছে we may not have a logic gate for every possible function, অর্থাৎ আমাদের যে কোনো এক্সপ্রেশনের জন্য আমাদের গেট থাকে না।
ঠিক আছে? এই জিনিসটা মনে হয় তোমরা বুঝতেছো না যে we may not have a logic gate for every possible function। আমাদের হচ্ছে যদি যে কোনো লজিক এক্সপ্রেশনের জন্য যদি গেট থাকতো, তাহলে ওই লজিক এক্সপ্রেশনের পরিবর্তে আমরা গেটটা বসায় দিতাম, ঝামেলা শেষ হয়ে যেত। কিন্তু আমাদের প্রত্যেকটা এক্সপ্রেশন, যতগুলো এক্সপ্রেশন হতে পারে একটা, আমরা যখন কোনো সার্কিট ডিজাইন করতেছি, সেই সার্কিটের যে এক্সপ্রেশনগুলো হতে পারে সেগুলোর জন্য করসপন্ডিং গেট আমাদের নাও থাকতে পারে, অধিকাংশ ক্ষেত্রে থাকে না। তখন আমরা কি করি, বিভিন্ন গেট দিয়ে সেটা ইমপ্লিমেন্ট করি। তো এই কারণে বলা হচ্ছে আমাদের এই গেটগুলো থাকে না বলে হচ্ছে এটা হচ্ছে কমপ্লেক্স বা ডিফিকাল্ট। একটা বলা হচ্ছে নট অল গেট নেটওয়ার্কস দ্যাট কম্পিউট এ গিভেন ফাংশন আর অ্যালাইক। অর্থাৎ হচ্ছে আমরা যখন হচ্ছে লজিক এক্সপ্রেশন বা লজিক নেটওয়ার্কটা তৈরি করব বা গেট দিয়ে তৈরি যখন করব, তখন সেই ইমপ্লিমেন্টেশনটা একই হবে না, একই নাও হতে পারে, এক একজন এক একভাবে সেটা ইমপ্লিমেন্ট করতে পারে। ফর এক্সাম্পল এখানে একটা দেওয়া আছে, দেখো এটা বোঝা যাচ্ছে যে দেখো এর কমপ্লিমেন্ট আছে, এ কমপ্লিমেন্ট বাই এ নট, বি নট আর হচ্ছে সি, এই তিনটা হচ্ছে একটা অ্যান্ড গেটের মাঝে আসছে। এই তিনটা একটা অ্যান্ড গেটের মাঝে এসে এ নট, বি নট, সি এই এই এক্সপ্রেশনটা হচ্ছে ইমপ্লিমেন্ট করছে। ঠিক একইভাবে এই এক্সপ্রেশনটা দেখো, এটা একটা নর গেট দেওয়া আছে, তাই না? নর গেট দেওয়া আছে, সেটা হচ্ছে এ প্লাস বি মানে হচ্ছে এ অর বি হচ্ছে অর গেট, তার কমপ্লিমেন্ট মানে নর গেট হয়ে গেছে, এবং এই দুইটা মিলে হচ্ছে অ্যান্ড গেটে আসছে। কিন্তু এখন দেখো যে এইটা আর এইটা হচ্ছে সেম লজিক এক্সপ্রেশন। যদি আমরা ইকুইভ্যালিটি চেক করি, দুটা কি করে হচ্ছে সেম, এটা যে কাজ করবে আউটপুটে যে কাজ করবে এটাও হচ্ছে এক কাজ করবে, কিন্তু আমাদের কি আসছে, দুইটা মডেল আসছে, দুইটা ডিজাইন আসছে। এখন এই দুইটা ডিজাইন কোনটা ভালো আর কোনটা খারাপ, হ্যাঁ, সেটা আসলে আমাদের জানতে হবে, বা যারা ইমপ্লিমেন্ট করবে তাদের জানতে হবে যে কোনটাতে আসলে কস্ট কম লাগে। এবং এই যে কস্ট কম লাগা সেটাও কিন্তু ভ্যারি করে। হ্যাঁ, হ্যাঁ, দেখো দুটো এক্সপ্রেশন লজিক্যাল। এখন হচ্ছে এই যে বলছে আমরা কস্ট ভ্যারি করে কিভাবে, দেখো এইখানে দেখো তিনটা গেট আছে, দুটা নট গেট আছে, একটা হচ্ছে এন্ড গেট আছে, কিন্তু এখানে মাত্র দুটা গেট আছে। ঠিক আছে, যেহেতু এটা তিনটা গেট, কারো মনে হতে পারে যে এটা আসলে কস্ট বেশি, আর কেউ বলতে পারে দুটা গেট বলে হচ্ছে কস্ট কম। হ্যাঁ, এবং এই যে কস্ট আমরা বলতেছি, সেই কস্টটা হচ্ছে আমাদের হচ্ছে মানে পার্সন টু পার্সন ভ্যারি করে। কিভাবে ভ্যারি করে দেখো, একজনের কাছে এই দুটো গেট আছে বা এই তিনটা গেট আছে, কিন্তু কারো কাছে এন্ড গেট আছে কিন্তু এই গেটটা নাই, তাহলে তার জন্য এটা ইমপ্লিমেন্ট করা ইজি, তাই না? এটা ইমপ্লিমেন্ট করা ইজি এবং সহজ, তার অ্যাভেলেবল গেট আছে, সে কোনো কিছু না কিনে সে এই গেটটা ইমপ্লিমেন্ট করে ফেলতে পারে। এবং যার কাছে এইটা আছে, হ্যাঁ, এইটা আছে, তার কাছে এটা ডিফিকাল্ট, কারণ তার নতুন করে ডিভাইস কিনতে হবে, কিন্তু এগুলো থাকলে তার ডিভাইসটা কিনতে হবে না। কিন্তু যার কাছে সবগুলো আছে, এই দুইটা হচ্ছে নট গেট আছে, এন্ড গেট আছে আর হচ্ছে নর গেট আছে, সে আসলে কোনটা চুজ করবে? তাহলে সে চুজ করে দেখবে আসলে তার স্পিড কোনটাতে বেশি আসতেছে, কোনটাতে হচ্ছে ডিলে কম আসতেছে, আর কোনটাতে হচ্ছে ওই এরিয়া কম লাগতেছে। হ্যাঁ, কারণ এই গেটগুলো সাইজ হচ্ছে ডিফারেন্ট। তো সে তখন হচ্ছে এই জিনিসগুলা চিন্তা করে সে কিন্তু হচ্ছে ডিজাইনটা চুজ করবে। তাই এই যে কস্টের যে ডেফিনেশন, সেটা হচ্ছে পার্সন টু পার্সন বা সিচুয়েশন টু সিচুয়েশন ভ্যারি করতেছে। আচ্ছা, এখানে এই এতগুলো আলোচনার শেষে একটা কনক্লুশন এভাবে দেওয়া হচ্ছে যে কম্বিনেশন লজিক এক্সপ্রেশন বলা হচ্ছে একটা ইমপ্লিমেন্টেশনের স্পেসিফিকেশন, যে আমরা যতগুলো লজিক এক্সপ্রেশন আমরা ডিজাইন করব সেগুলো হচ্ছে একটা হচ্ছে প্রজেক্টের একটা কাজের বা বড় একটা কাজের সেগুলো হচ্ছে স্পেসিফিকেশন, ওটা দেখে আমরা বুঝতে পারবো যে কি কি আসলে লাগবে। লজিক গেট যখন আমরা পেয়ে যাব, সেগুলো দিয়ে আসলে ইমপ্লিমেন্টেশন করা হয়। আর এই যে এরিয়া, ডিলে এন্ড পাওয়ার হচ্ছে এই একটা কম্বিনেশন লজিক সার্কিট ইমপ্লিমেন্টেশনে আসলে কস্ট। আচ্ছা, এখন এইখানে দুটা টার্ম আছে, একটা হচ্ছে লিটারেল। হ্যাঁ, লিটারেল হচ্ছে টার্মটা আমরা বলি হচ্ছে এ আর বা এ নট, বা হচ্ছে একটা লজিকের হচ্ছে সব থেকে ছোট যে মানে এক্সপ্রেশন হয়, যে এ, বি, সি আর হচ্ছে তার কমপ্লিমেন্ট গুলা, যেমন হচ্ছে হ্যাঁ, আর এ নট এখানে নাই, কোথায় আসছে দেখি, হ্যাঁ,
এই যে এখানে হচ্ছে এ নট, মনে করো এ আর এ নট বা এ বি, এই যে সবচেয়ে ছোট যে টার্মগুলা, এই টার্মগুলোকে বলা হয় লিটারেল। হ্যাঁ, লিটারেল। এছাড়া হচ্ছে বাকি যে এক্সপ্রেশন গুলো, মনে করে যেখানে দেখো এ এক্স অর বি আছে, এটা একটা লিটারেল, এটা একটা লিটারেল। হ্যাঁ, কিন্তু এই পুরোটা মিলে একটা টার্ম, পুরোটা মিলে একটা টার্ম, অথবা এইটি পুরোটাকে বলা হয় একটা লজিক এক্সপ্রেশনও বলা হয়, পুরোটা টার্ম। আর এই ছোট ছোট যেগুলো আছে এ বি বা তার নট গুলা, সেগুলোকে বলি আমরা লিটারেল। এরপর একটা টার্ম আসে যে একটা লজিক এক্সপ্রেশন আর কমপ্লিট অর রিডান্ডেন্ট, বা ইরিডান্ডেন্সি বলা হয়, বা ইনভার্সিটি বলে কমপ্লিটনেস, যে একটা লজিক এক্সপ্রেশন কমপ্লিট কিনা। একটা লজিক এক্সপ্রেশন আমরা তখনই কমপ্লিট বলবো যখন হচ্ছে সেই লজিক দিয়ে হচ্ছে আমরা, বা সেই ফাংশন দিয়ে যে কোনো কম্বিনেশন লজিক ইমপ্লিমেন্ট করতে পারবো। হ্যাঁ, তাদের কে আমরা বলবো হচ্ছে, সেটা হচ্ছে একটা লজিক ফাংশন বা লজিক এক্সপ্রেশনটা কমপ্লিট। আমরা যেমন ইউনিভার্সাল গেট করছিলাম না, যে আসলে যে গেটগুলা দিয়ে আমরা কি করি, যে যে কোনো লজিক সার্কিট ইমপ্লিমেন্ট করতে পারি, সেটাই ছিল আসলে ইউনিভার্সাল গেট। ঠিক একইভাবে এখানে বলা হচ্ছে যে হচ্ছে কমপ্লিট লজিক এক্সপ্রেশন। হ্যাঁ, ওই ইউনিভার্সাল গেটটা হচ্ছে তার ইমপ্লিমেন্টেশন রূপ, আর তার হচ্ছে এই ম্যাথমেটিক্যাল যে টার্ম, সেটা হচ্ছে কমপ্লিট লজিক ফাংশন। তাহলে এখানে স্বাভাবিকভাবে যে ন্যান্ড গেট হচ্ছে বা ন্যান্ড ফাংশনটা হচ্ছে একটা কমপ্লিট, কারণ হচ্ছে এই ন্যান্ড এক্সপ্রেশন দিয়ে হচ্ছে যে কোনো লজিক এক্সপ্রেশন ইমপ্লিমেন্ট করা যায় স্বাভাবিকভাবে। নট, তারপরে হচ্ছে অর এবং এন্ড, এই তিনটা মিলেও আসলে একটা কমপ্লিট হচ্ছে লজিক এক্সপ্রেশন বোঝায়, যেটা দিয়ে যে কোনো লজিক এক্সপ্রেশন ইমপ্লিমেন্ট করা যায়। সাথে আরেকটা টার্ম আছে, আমি কিছু আগে বললাম ইরিডান্ডেন্ট বা রিডান্ডেন্ট। ইরিডান্ডেন্ট মানে হচ্ছে যেটা রিডান্ডেন্ট না। আচ্ছা, এইখানে ডেফিনেশনে দেখো যে লজিক এক্সপ্রেশন ইজ রিডান্ডেন্ট, অতিরিক্ত, ইফ নো লিটারাল ক্যান বি হচ্ছে রিমুভড ফ্রম দ্য এক্সপ্রেশন উইদাউট চেঞ্জিং ইটস ট্রুথ টেবল। অর্থাৎ ইরিডান্ডেন্ট তখনই বলতেছি যখন হচ্ছে একটা লজিক এক্সপ্রেশন থেকে কোনো লিটারাল কে বাদ দেওয়া যাবে না। অর্থাৎ সব থেকে ছোট যে এক্সপ্রেশনটা, যাকে আর কোনো মিনিমাইজ করা যাবে না, বা কোনো টার্মকে মানে কমিয়ে দিয়ে বা বাদ দেওয়া সম্ভব না। ঠিক আছে, তো এমন সব থেকে ছোট ধরনের লজিক এক্সপ্রেশন গুলাকে আমরা বলছি ইরিডান্ডেন্ট। কিন্তু যদি এমন থাকে যে কোনো লজিক এক্সপ্রেশনের কোনো টার্মকে বা লিটারালকে, হ্যাঁ, যদি হচ্ছে আমরা রিমুভ করতে পারি মিনিমাইজেশনের মাধ্যমে, বাই মিনিমাইজেশন, দেন ইটস কল রিডান্ডেন্ট। ফর এক্সাম্পল দেখো, এই এক্সপ্রেশনটা দেখো, এটা বলা হচ্ছে রিডান্ডেন্ট, কারণ কি এইটাকে আমরা এখান থেকে আমরা বিটাকে হচ্ছে রিমুভ করতে পারবো কিভাবে। আমরা যদি এখানে এটা হচ্ছে কমন নিয়ে নিই, তাহলে বি প্লাস বি নট থাকে, তাহলে বি প্লাস বি নট মানে হচ্ছে 1, তাহলে এ ডট এ অন মানে হচ্ছে এ, তাই না? তাহলে এখান থেকে বি টার্মটা পুরোপুরি বিদায় করে দেওয়া যাচ্ছে। তাহলে সেটা হচ্ছে এই কারণে এটাকে বলা হচ্ছে রিডান্ডেন্ট একটা লজিক এক্সপ্রেশন। আর এ শুধু এ যখন হয়ে যাবে, তখন সেটাকে এ থেকে তো আসলে বাদ দেওয়ার কিছু নাই, তখন সেটা হয়ে যাবে ই রিডান্ডেন্ট লজিক এক্সপ্রেশন। আচ্ছা, এই পর্যন্ত সবার বোঝা গেছে? কারো কোশ্চেন আছে এই পর্যন্ত? আচ্ছা, সরি বুঝি নাই, কি জানো কি বললো, বুঝি নাই নাকি এমন কিছু বলছো না কেউ? বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমি যে টার্মটা পড়াবো, মাঝে কিন্তু অনেক কিছু গ্যাপ আছে। এটা হচ্ছে আমরা যে লেআউট গুলো পড়াবো, রাউটিং গুলো পড়াবো, তার আগে হচ্ছে কমন যে জিনিসগুলো তোমাদের জানা থাকবে আমি পড়াই দেবো। বলছি কম্বিনেশনাল নেটওয়ার্ক ডিলে। এর আগে আমরা বললাম যে কম্বিনেশন লজিক, তাহলে স্বাভাবিকভাবে আমাদের একটা টার্ম আসছে যে কম্বিনেশন নেটওয়ার্কটা আসলে কি, এটা একটু আসলে জানা দরকার। আমার আগের এতেই বলে আসা উচিত ছিল, দাঁড়াও দেখি। হ্যাঁ, আচ্ছা, তো কিছুক্ষণ আগে যে আমরা বললাম যে যে কোনো লজিক এক্সপ্রেশনকে আমরা গেট দিয়ে কি করে এটা ইমপ্লিমেন্ট করি, তাই না? একটা লজিক এক্সপ্রেশনকে বা কম্বিনেশনাল লজিক এক্সপ্রেশনকে যখন লজিক গেট দিয়ে ইমপ্লিমেন্ট করা হয়, তখন সেইটাকে ইমপ্লিমেন্টেশনটাকে বলা হয় একটা কম্বিনেশনাল
নেটওয়ার্ক। এই যে যেমন হচ্ছে এটা একটা লজিক এক্সপ্রেশনকে ইমপ্লিমেন্ট করা হয়েছে, সাপোজ এটা হয়ে গেছে একটা কম্বিনেশন নেটওয়ার্ক। সেই নেটওয়ার্কে আসলে কি থাকে, কম্বিনেশন নেটওয়ার্কে গেট থাকবে আর ওয়্যার থাকবে, মানে কানেক্ট যে তার দিয়ে কানেকশন দেবো সে তার থাকবে আর গেট থাকবে, ওয়্যার থাকবে এন্ড হচ্ছে গেট গুলা থাকবে। ঠিক আছে, অর্থাৎ একটা কম্বিনেশন লজিক এক্সপ্রেশনকে যখন আমরা হচ্ছে লজিক গেট ইমপ্লিমেন্ট করব, ইমপ্লিমেন্ট করে যে সার্কিটটা পাবো, যে ইমপ্লিমেন্টেশনটা পাবো, তখন সেটাকে আমরা বলবো কম্বিনেশনাল নেটওয়ার্ক। এখন হচ্ছে এই কম্বিনেশন নেটওয়ার্কের হচ্ছে আমরা এখন হচ্ছে যে জিনিসটা দেখব, আমরা হচ্ছে ডিলে, এই ডিলেটা আসলে দেখব। এখন কম্বিনেশন লজিকে হচ্ছে মিনিমাইজেশন গুলা, এই মিনিমাইজেশন টেকনিক গুলা তোমরা কিন্তু ডিজিটাল লজিক ডিজাইনে পড়ে আসছো। হ্যাঁ, একটা হলো বুলিয়ান লজিক থিওরি যে আছে সেগুলা দিয়ে দিয়ে করা যায়, আরেকটা করা যায় যে মিনিমাইজেশন করা যায় হচ্ছে একটা ম্যাপ দিয়ে, কার্নফ ম্যাপ বা কে ম্যাপ এই জাতীয় একটা টার্ম থাকার কথা, যেটা দিয়ে হচ্ছে লজিক এক্সপ্রেশন গুলাকে বা কম্বিনেশন লজিককে মিনিমাইজ করা হয়। সে মিনিমাইজের পার্টটুকু তোমরা পড়ে আসছো। কিন্তু আমরা আবারও বলছি শুধুমাত্র মিনিমাইজ করলেই সেটা হচ্ছে অপটিমাইজ হয় না, সেটা দেখতে হবে যে তার ডিলেটা কমছে কিনা, এটা একটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, ডিলে যদি বেড়ে যায়, গেট ছোট হয়ে গেছে বা সার্কিট ছোট হয়ে গেছে কিন্তু হচ্ছে তার ডিলে বেড়ে গেছে, তখন তো আসলে সেটা অপটিমাইজ হলো না, সেটা আসলে ভালো ডিজাইন হলো না। তো সেই পার্টটুকু ওখানে আমরা পড়ে আসছি বলে আসলে সেই জিনিসগুলো এখানে আর আসবে না বা আসে না। এখানে এটা পড়বো আমরা একটা কম্বিনেশন লজিক সার্কিটের হচ্ছে আমরা ডিলে গুলা দেখবো। হ্যাঁ, যে ডিলে কিভাবে আসলে মিনিমাইজ করা যায় বা কি কি ডিলে আছে। তো এখানে দেখো আমরা বলা হচ্ছে সোর্স অফ ডিলে। এখন এটা দেখে বোঝা যাচ্ছে যে একটা সার্কিটে, হ্যাঁ একটা সার্কিটে বা কম্বিনেশন নেটওয়ার্কে দুইটা, সরি হ্যাঁ যা বলছিলাম, একটা কম্বিনেশন নেটওয়ার্কে দুইটা জিনিস আছে, একটা ওয়্যার আছে আর হচ্ছে গেট আছে। তাহলে স্বাভাবিকভাবে একটা সার্কিটের ডিলে কোনগুলোর উপর ডিপেন্ড করবে বা সোর্স গুলো হবে, ডিলে সোর্স গুলো হবে এই একটা গেটের ডিলে, যেটাকে আলাদা নাম এখানে টার্মে দিছে, সেটাকে বলতেছে ফ্যান আউট ডিলে। হ্যাঁ, এটা বলা হচ্ছে যে ফ্যান আউট ডিলে বলে, কিন্তু আসলে আমরা বলতেছি এটাকে হচ্ছে গেট ডিলে। এই একটা গেটে হচ্ছে এটা ডিলে হবে সেটা, আর একটা হলো যে তার গুলা আছে বা ওয়্যার গুলো আছে সেগুলোর ডিলে। এখন এই গেটের ডিলে গুলা তোমরা মনে হয় অলরেডি জানো। এই গেটের ডিলে গুলার নাম কি বলো তো দেখি, কেউ একজন বলো দেখি, গেট গুলার ডিলের নাম কি বলো একজন। হ্যালো, তার প্রপাগেশন দিলে। এই তো সুন্দর বলছো, এটা হচ্ছে এগুলোকে বলা হয় প্রোপাগেশন ডিলে। একটা গেটের ডিলেকে বলা হয় প্রোপাগেশন ডিলে। অর্থাৎ এখান থেকে একটা ইনপুট দেওয়া হয়েছে, এই ইনপুটটা এসে এসে যে আউটপুটে আসতে যে সময়টুকু লাগে সেটা হচ্ছে আমরা হচ্ছে প্রোপাগেশন ডিলে। প্রোপাগেশন ডিলে আরো সুন্দর ডেফিনেশন আছে, তোমরা ওই যে যখন ডিলে যখন বলবা তখন আরো আরো জিনিসগুলা যখন যদি ডেফিনেশন আসে পরীক্ষা আসে তাহলে আরো সুন্দর করে বলতে হবে। কারণ প্রোপাগেশন ডিলে যে হচ্ছে ইনপুট থেকে আউটপুটে যেটা আসছে সেটা প্রোপাগেশন ডিলে, কিন্তু সাথে অন্যভাবে বলা হয় যে তার 50% অ্যাচিভ করতে, হ্যাঁ আউটপুটের 50% অ্যাচিভ করতে যে সময়টুকু লাগে। কারণ 50% এর পর পরে আমরা ধরে নিই যে সেটা হচ্ছে আউটপুটের কাছাকাছি চলে আসছে। তো যাক, সেটাকে আমরা বলছি প্রোপাগেশন ডিলে। আরেকটা ডিলে হচ্ছে এটা তারের ডিলে। হ্যাঁ, এই তারের ডিলে স্বাভাবিক কিসের জন্য, তারের কন্ডাক্ট্যান্স বা পরিবাহিতার উপর নির্ভর করে এটা ডিলে হয়। তাহলে একটা সার্কিটে হচ্ছে এই দুইটা কারণে আসলে ডিলে হবে, এটা ডিলে একটা, এটার ডিলে। আচ্ছা, তাহলে এই দুটা ডিলে কমালে হচ্ছে সার্কিটের ডিলে কমে যাবে, এটা স্বাভাবিক, তাই না? এটা তো তোমরা বুঝতেই পারছো যে দুইটা ডিলে কমালে হচ্ছে সার্কিটের ডিলে কমে যাবে। এখন এই যে ডিলে আমরা বলতেছি একটা নেটওয়ার্কের, হ্যাঁ বা, তাহলে এই নেটওয়ার্কের ডিলে বলতে আসলে আমরা কি বুঝি? এতক্ষণ আমরা বললাম যে গেটের ডিলে, একটা বললাম এই তারগুলা ওয়্যার গুলার ডিলে, তাহলে এই নেটওয়ার্কের ডিলে আমরা বলতে কি বুঝি? তাহলে এই গেটের ডিলে এই তারের গুলা ডিলে গুলার যোগফল, তাই না?
জি স্যার। আচ্ছা, আসলে হচ্ছে এগুলার হচ্ছে যোগফল দিয়ে আসলে ডিলে হয় না। হ্যাঁ, ডিলে হয়। আচ্ছা, একটু বুঝাই বলি। এই ডিলে গুলা দেখো, এই ডিলে গুলা কিন্তু প্যারালাল। মানে এখান থেকে একটা যেতে লাগলো হচ্ছে 5 সেকেন্ড, এখান থেকে আসতে লাগলো 7 সেকেন্ড। তাহলে দেখো এই 5 সেকেন্ড, এটা হলো 7 সেকেন্ড। তাহলে এই সার্কিট ডিলে হয়ে যাবে, এটা হচ্ছে 7 সেকেন্ড। দুটাতে একসাথে, একটা 5 সেকেন্ডে শেষ হলো, একটা হচ্ছে 7 সেকেন্ডে এসে পড়লো। বলে দুটা যোগ করলে কিন্তু 12 সেকেন্ড হয় না। এই 5 সেকেন্ড আর একটা হলো 7 সেকেন্ড। তাহলে আসলে যেটা বেশি হচ্ছে সেটা বলা হচ্ছে যে তার ডিলে। হ্যাঁ, তাই যোগফল দিয়ে আসলে ডিল হয় না। এজন্য একটু নাম বলা হয়েছে এইভাবে। If some paths are significantly longer than others, the long path will determine the maximum clock rate, মানে ডিলেটাকে বোঝা যাচ্ছে। হ্যাঁ, অর্থাৎ একটা সার্কিটে, হ্যাঁ, একটা সার্কিটে যেটা সব থেকে লম্বা পাথ থাকে, হ্যাঁ, যেমন এটা, এখানে সার্কিট মাত্র এই কটা আছে, আর এরকম থাকতো, মনে এটা একটা পাথ, এইখান দিয়ে এটা পাথ, এখানে তো আরো একটা গেট থাকতো, এখানে আরেকটা গেটে এসে একটা পাথ থাকতো। যে এই লংগেস্ট যে পাথটা আছে, হ্যাঁ, তার ডিলেটা আসলে সার্কিটের ডিলে নির্ধারণ করে। কারণ সেইখানে পৌঁছাতেই, ওই পাথের শেষে আউটপুট পৌঁছাতেই সব থেকে বেশি সময়টা লাগে। হ্যাঁ, আর ওই সময়টা যখন লাগে তার আগে অন্য পাথগুলার কাজ শেষ হয়ে যায়, অন্য গেটগুলার কাজ শেষ হয়ে যায়। বলা হয় যে একটা কম্বিনেশন নেটওয়ার্কের ডিলে বলতে আমরা বুঝি যে তার যে লংগেস্ট পাথ আছে সেই পাথের ডিলে। আচ্ছা, কারণ সেই পাথের ডিলেটাকে আমরা বলতেছি হচ্ছে হচ্ছে একটা নেটওয়ার্কের সব থেকে হচ্ছে মানে নেটওয়ার্কের ডিলে। এখন দেখো, এই যে আমরা বলছি ডিলে, এটা হচ্ছে একটা টার্ম আছে। টার্ম বলতে এটা অন্যভাবে ডিফাইন করে। কোন কোন জায়গায় বলা হয় যে এই গেট যেগুলা, যে লংগেস্ট পাথে যতগুলা গেট আছে সেটাকে ডিলে দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। ঠিক আছে, তাহলে তখন যখন হচ্ছে একটা লংগেস্ট পাথের ডিলে বলতে নাম্বার অফ গেট ইন দ্যাট পাথ বোঝাচ্ছি, তখন আসলে যেটা ধরা হয় যে ওয়্যার গুলার, এই তারগুলার এগুলাকে আমরা চিন্তা করতেছি না, মানে ডিলে গুলাকে চিন্তা করতেছি না। ধরে নেওয়া হচ্ছে যে এই তারগুলার ডিলে খুব কম, অথবা প্রত্যেকটা পাথে আমরা হচ্ছে বলতেছি যে সেম তার যেহেতু সেহেতু এটা ইগনোর করতেছি, বা তারগুলাকে আমরা বাদ দিচ্ছি, বা তার গুলা হচ্ছে খুব কম সময়ের মধ্যে আসলে কারেন্ট পাস হচ্ছে বলে হচ্ছে আমরা বলি যে তারগুলাকে ইগনোর করি। তাহলে দেখো, আমরা বলতে পারি এভাবে যে লংগেস্ট পাথে যতগুলা নাম্বার অফ গেট আছে সেটা একটা ডিলে হতে পারে, অথবা আমরা অন্যভাবে বলতে পারি যে প্রত্যেকটা পাথের যদি ডিলে দেওয়া থাকে, যে এই পাথের ডিলে হচ্ছে 7, এটার পাথের ডিলে হচ্ছে 5, এখান থেকে হচ্ছে 12, তাহলে এই 5, 7, 12 যোগ হয়ে যেটা হবে সেটা। এভাবেও আসলে ডিফাইন করা যায় যে প্রত্যেকটা পাথের, হ্যাঁ, ইন্টারমিডিয়েট যে পাথগুলো আছে, যে পাথগুলা দিয়ে আসলে লংগেস্ট পাথটা তৈরি হয়েছে, সেই পাথগুলার যদি ডিলে দেওয়া থাকে, তাহলে আমরা বলি কি যে এই পাথ ডিলে গুলার যোগফল হচ্ছে হচ্ছে ওই লংগেস্ট পাথের ডিলে। লংগেস্ট পাথের ডিলে মানে হচ্ছে পুরো সার্কিটের ডিলে। তাহলে গেট দিয়ে, নাম্বার অফ গেট দিয়েও কখনো বলা হয়, কখনো হচ্ছে ডিলে দিয়েও বলা হয়ে থাকে। আচ্ছা, তাহলে এখন যদি আমরা ডিলে কমাতে চাই, একটা কম্বিনেশন লজিক সার্কিটের ডিলে কমাতে চাই, তাহলে আসলে আমাদের কি করতে হবে? তাহলে বলা হচ্ছে স্বাভাবিকভাবে যে একটা ওয়ে হচ্ছে, দেখো, স্পিডিং আপ এ সিঙ্গেল গেট। এই প্রত্যেকটা গেটের এই গেটগুলোর ডিলে যদি আমরা কমাতে পারি, হ্যাঁ, তাহলে এটা যদি লংগেস্ট পাথ হয়, তাহলে ডিলে যদি কমে যায় একটা গেটের, আর একটা গেটের ডিলে যদি কমাতে পারি, তাহলে সেই পাথের ডিলে গুলো কমে যাবে। এটা একটা। আরেকটা হলো যে লম্বা যে পাথটা আছে সেগুলোকে যদি আমরা এই লজিক এক্সপ্রেশনটা যদি আমরা নতুন করে রিডিজাইন করি, if you redesign the logic expression, then the length of the path will be reduced. যখন পাথ যখন রিডিউসড হয়ে যাবে, স্বাভাবিকভাবে তার ডিলে কমে যাবে। তাহলে দুটো হয়, একটা স্পিডিং আপ দা হচ্ছে গেট, হ্যাঁ, ইন্ডিভিজুয়াল গেট, অর কাট ডাউন দা লংগেস্ট পাথ। এই দুটা ওয়েতে হচ্ছে আমরা কি করতে পারি, একটা কম্বিনেশনাল নেটওয়ার্কের ডিলে গুলো কমাতে পারি। আচ্ছা, এখন এই যে ফ্যান আউট, এটা তো তোমরা মনে হয় পড়ছো। ফ্যান ইন ফ্যান আউট আমি বলেছিলাম আগে, কেউ একজন বলো দেখি। ফ্যান ইন এন্ড ফ্যান আউট আমি বলছিলাম।
জি স্যার, একজন বলছিলেন। আচ্ছা, কি বলছিলাম বলো দেখি। যদি বলা হয় ডিফাইন ফ্যান ইন অ্যান্ড ফ্যান আউট, তাহলে কিভাবে কি বলবা? আচ্ছা যাও, ভুলে গেছো হয়তো বা। আর বলি যে নাম্বার অফ ইনপুট একটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি, যে হচ্ছে দ্য নাম্বার অফ ইনপুট ইন এ গেট ইজ কল্ড হচ্ছে ফ্যান ইন, অর্থাৎ একটা গেটের যতগুলা ইনপুট দেওয়া হয়, হ্যাঁ, সেটাকে বলা হয় যে সেই গেটের হচ্ছে ফ্যান ইন। আর ফ্যান আউট হলো যে আমরা যতগুলো নাম্বার অফ আউটপুট একটা ফ্রম এ গেট, কিন্তু শুধু এই কথা বললে হবে না, কারণ এখান থেকে ফর এক্সাম্পল এখান থেকে একটা গেট আসছে, এখান থেকে দেখো তিনটা তিনটা কার সাথে লেগে আসছে, ইনপুট হিসেবে ইউজ হচ্ছে, এটার আউটপুটটা তিনটা গেটের ইনপুট হিসেবে কাজ করছে। কিন্তু দেখো এই তিনটা গেটে 5 ভোল্ট এসে যদি ভাগ করে দাও, এখানে ভাগ হয়ে যাবে না, 3 ভাগে ভাগ হয়ে যাবে না? এটা 1 মানে এটা 1 আর 1 1 আর 5 5 এখানে আসবে না, কারণ এই 5 ভোল্ট থেকে তো 15 ভোল্ট পাওয়ার কোনো সুযোগ নেই। স্বাভাবিকভাবে এটার যে ভোল্টেজ সেটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে। তো ডিস্ট্রিবিউট হয়ে গেলে যদি এমনভাবে ডিস্ট্রিবিউট হয়ে যায় যে এই গেটটাকে অ্যাক্টিভ করতে পারে না বা ইনপুটটার কাজ করতেছে না, তাহলে তো আসলে এই অসংখ্য আমার ফ্যান আউট বাড়িয়ে বা হচ্ছে নাম্বার অফ আউটপুট বাড়িয়ে আমার তো লাভ নাই। তাহলে বলা হয় যে যে নাম্বার অফ আউটপুট দ্যাট ক্যান ড্রাইভ, হ্যাঁ, দ্যাট ক্যান ড্রাইভ দ্য নাম্বার হচ্ছে কি গেট, দ্য নাম্বার অফ গেট দ্যাট ক্যান ড্রাইভ। তাহলে বলা হচ্ছে যে একটা গেটের আউটপুট আউটপুট অফ এ গেট দ্যাট ক্যান ড্রাইভ দ্য নাম্বার অফ হচ্ছে গেট। তো আমরা বলা হচ্ছে যে একটা গেটের আউটপুট যতগুলা গেটকে ড্রাইভ করতে পারে, ড্রাইভ বলতে হচ্ছে অ্যাক্টিভ করতে পারে, সেটাকে বলা হচ্ছে ফ্যান আউট। আচ্ছা, তাহলে এখন হচ্ছে আমার এই ফ্যান আউটটা হচ্ছে নির্ভর করতেছে এই গেটের ক্ষমতা কতটুকু, এই গেট কতটুকু আসলে ভোল্টেজটা ডিরাইভ মানে তৈরি করতে পারে। তাহলে এইটার যদি আমরা এমনভাবে তৈরি করতে পারি যেটা হচ্ছে বেশি সংখ্যক গেটকে ড্রাইভ করতে পারবে, তাহলে হচ্ছে তার কি হবে, ক্ষমতা বাড়বে, ডিলে গুলো বাড়বে। আচ্ছা, এখন বলা হচ্ছে দেখো a gate runs slowly when its pull up and pull down transistors have this ratio width and length ratio too small to drive the capacitance attached to its gates output। অর্থাৎ এটা যখন হচ্ছে, হ্যাঁ, এটা যখন হচ্ছে এটা যখন লেংথ, এটা যখন হচ্ছে এটা রেশিওটা যখন ছোট থাকে, রেশিও মানে হচ্ছে এটা উইথ অ্যান্ড লেংথ, এটা রেশিও যদি ছোট থাকে, তাহলে এটা হচ্ছে নাম্বার অফ গেট হচ্ছে কমে যাবে, সে ড্রাইভ করতে পারবে। কিন্তু এটা যদি আমরা বাড়িয়ে দিই, এটাতে বাড়িয়ে দিই, অর্থাৎ গেটগুলোকে যদি বড় করে দিই, এই গেটগুলোতে বড় করে দিই, তাহলে তার হচ্ছে ক্ষমতাটা বেড়ে যাবে, বলে সে আরো বেশি সংখ্যক গেটকে ড্রাইভ করতে পারবে, তাহলে তার ফ্যান আউটটা বেড়ে যাবে। এটা যখন বড় করে দিব, এটা বড় করে দেওয়ার অর্থ কি হবে, বড় করে দিলে তার কমে যাবে, সরি এরিয়া বেড়ে যাবে, তাহলে আরেকটা কষ্ট কিন্তু বেড়ে যাবে। তো সবগুলা বিবেচনা করে কম্প্রোমাইজ করে আসলে আমাকে এই ডিজাইন গুলা তৈরি করতে হবে। এখন দেখো দ্য গেট ক্যান বি স্পিড আপ বাই ইনক্রিজিং দ্য সাইজ অফ দ্য ট্রানজিস্টর। হ্যাঁ, যদি আমরা হচ্ছে এর সাইজটা বাড়াই দিই, গেটের সাইজগুলোকে বড় করে দিই ট্রানজিস্টরকে, তাহলে তার হচ্ছে সেটা হচ্ছে গেটটা ফাস্ট হয়ে যাবে। এখন সাইজ আবারও বলি যে বাড়াইলে কিন্তু হচ্ছে তার এরিয়া বেড়ে যাবে, তাহলে আরেক ধরনের কস্ট কিন্তু বেড়ে যাবে। তো কিন্তু এটা একটা ওয়ে যে গেটগুলো বাড়িয়ে দেওয়া যায়। এই যে গেট যে বাড়ানো এবং কমানো, এটা আলাদা নাম, আলাদা একটা টার্ম আছে, যেটাকে বলে ট্রানজিস্টর সাইজিং। ট্রানজিস্টর সাইজিং আমি হচ্ছে আশা করি নেক্সট ক্লাসে হয়তো পড়াবো, যেটাকে বলে ট্রানজিস্টর সাইজিং। যে ট্রানজিস্টর সাইজিং করলে হচ্ছে এই ফ্যান আউট ডিলেটা হচ্ছে কমানো যায়। নাকি এখানে আর কিছু আছে? আছে। আচ্ছা, তাহলে দুইটা হলো যে একটা হলো যে ট্রানজিস্টরের হচ্ছে বড় করে দিব বা ট্রানজিস্টর সাইজ করব, আর একটা হলো যে ওই ট্রানজিস্টরের যে লজিক সেটা আমরা চেঞ্জ করব, রিডিজাইন। দেখো দ্য লজিক ক্যান বি রিডিজাইন টু রিডিউস দ্য গেটস আউটপুট। আমরা যদি ট্রানজিস্টর লজিকটা এমনভাবে মানে ডিজাইন করতে পারি যেটা হচ্ছে অনেকগুলা গেটকে ড্রাইভ করতে পারবে, দেন ইটস ওকে। তাহলে টু ওয়ে, হ্যাঁ, দ্য ট্রানজিস্টর অফ দ্য ড্রাইভিং গেট ক্যান বি ইনলার্জ, অর্থাৎ ট্রানজিস্টর হচ্ছে আমরা বড় করব, আর এটা হলো দ্য লজিক গেট শুড বি রিডিজাইন। এই দুইটা দিয়ে আমরা হচ্ছে ফ্যান আউট ডিলেটা হচ্ছে কি করব হচ্ছে কমাবো। আচ্ছা, এরপরে দুটা আমি কিন্তু আবার বলছিলাম যে ডিলে হচ্ছে দুইটা, একটা হচ্ছে গেটের ডিলে, একটা ওয়্যার ডিলে বা পাথের ডিলে। এখন হচ্ছে গেটের ডিলেটা আমরা শিখলাম দুইটা ভাবে,
কিভাবে একটা ট্রানজিস্টরের হচ্ছে সাইজ করব, হ্যাঁ, আর এটা হচ্ছে লজিক শুড বি রিডিজাইন, দুটো হচ্ছে ওয়েতে। এখন হলো আমরা যেটা করব যে পাথের ডিলে বা কিভাবে পাথের ডিলেটা কমানো যায় সেটা আসলে আমরা এখন দেখব। আচ্ছা, তো এখানে বলা হচ্ছে যে একটা গ্রাফ মডেল তৈরি করতে হবে। এর গ্রাফ মডেল হচ্ছে তোমরা খুব সহজেই পারবা, সহজেই পারার হচ্ছে দেখে বোঝা যায়। বলা হয় যে ইনপুট, হ্যাঁ, যেগুলো হচ্ছে প্রাইমারি ইনপুট থাকে, এগুলো ইনপুট হিসেবে থাকে, সেগুলা হচ্ছে আমরা এখানে দেয় না, এখানটাও একটা হচ্ছে নোড হিসেবে থাকবে, হ্যাঁ। অর্থাৎ একটা হচ্ছে কম্বিনেশন লজিক নেটওয়ার্ককে একটা গ্রাফে কনভার্ট করব, গ্রাফ মডেল বলতেছে। আচ্ছা, সেখানে বলা হচ্ছে যে ফার্স্ট এ হলো যে প্রত্যেকটা গেট, এটা একটা গেট, এটা একটা গেট, একটা গেট, প্রত্যেকটা গেট একটা নোড হিসেবে থাকবে গ্রাফে, ঠিক আছে? প্রত্যেকটা গেটে একটা নোড থাকবে এবং প্রাইমারি ইনপুট, এই দেখো i1 i2 i2 i3 i4, সরি i4 আর পর্যন্ত আছে, দুটো আউটপুট। প্রাইমারি ইনপুট এন্ড আউটপুট এগুলো সবগুলাই একটা হচ্ছে নেটওয়ার্কের হচ্ছে একটা গ্রাফের মধ্যে একটা নোড হিসেবে থাকবে। যদি এখানে নোড নাই আমি বলে দিই, একটা নোড হিসেবে থাকবে। বোঝা গেছে এটা? আর হলো যেটা যেভাবে কানেকশন দেওয়া আছে যে এই এই যে ইনপুটটা বা যে নোডটা আরেকটা হচ্ছে গেটকে হচ্ছে ড্রাইভ করতে পারবে, তাদের মাঝে একটা এজ থাকবে। হ্যাঁ, দেখি আমি এখানে কি মার্ক করা আছে। এখানে আমি মনে হয় দিই নাই, সরি। আর একটা এজ থাকবে যদি হচ্ছে এই যে এটা। আচ্ছা, হ্যাঁ, যেটা বলছিলাম যে প্রত্যেকটা এই যে প্রাইমারি হচ্ছে যে ইনপুট গুলো আছে সেগুলো একটা নোড হিসেবে থাকবে। যদি এখানে দেয়া নাই, এটা আসলে এভাবে নোট দেখাচ্ছে, আমরা গ্রাফের নোট বলতে রাউন্ড আকারের নোটগুলো বুঝি, তাই না? এই রাউন্ড আকারের নোটগুলো বুঝি, এই নোট হিসেবে থাকবে। প্রত্যেকটা গেটও থাকবে, প্রাইমারি ইনপুট এবং আউটপুট হিসেবে থাকবে। আরেকটা বলো যে এজ কখন থাকবে, যে গেট সাপোজ এই যে এই গেটটা এটাকে ড্রাইভ করতে পারতেছে বলে হচ্ছে অবশ্যই হচ্ছে এর মাঝে একটা এজ থাকবে। এই ইনপুটটা একে যদি ড্রাইভ করতে পারে তাহলে অবশ্যই এখান থেকে একটা এজ থাকবে, সেটা এখানে বলা হয়েছে। হ্যাঁ, যে when and one gate drives another, one is added from the driver's gates node to the হচ্ছে driven gates node। অর্থাৎ এটা ড্রাইভার, এটা ড্রাইভার, এটা driven, অর্থাৎ এটা যদি একে ড্রাইভ করতে পারে তাহলে এর মাঝে একটা এজ থাকবে। আরেকটা বলা হলো এটার মাঝে এজ গুলোর মাঝে হচ্ছে ডিলে গুলো দেওয়া থাকবে। হ্যাঁ, এজ মাঝে মাঝে গুলো ডিলে দেওয়া থাকবে। দেখো এখানে এভাবে দেওয়া আছে, এই যে আচ্ছা তো নাম্বার নাম্বার অ্যাসাইন এটুকু দিলে হবে। হ্যাঁ, আচ্ছা, অর্থাৎ আমরা বলতে চাচ্ছি যে 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 টাইমটুকু লাগে, হ্যাঁ, যে এই গেটটা এই গেটকে যে ড্রাইভ করতে যে সময়টুকু লাগে সেটা ওই এই এজে হচ্ছে ওয়েট হিসেবে বা ডিলে হিসেবে থাকবে। এটুক এটুক বোঝা গেছে কিনা কেউ একদিন বলো দেখি, একজন বলো, একজন ফিডব্যাক দাও, বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, কে বলছো? আমি তো আসলে বুঝতে পারতেছি না, কে বললো? স্যার আবু বকর। আবু বকর, আচ্ছা আবু বকর বলো তাহলে আমাকে, বলো তো যে এই এই যে গ্রাফ মডেলটা এই কম্বিনেশন নেটওয়ার্ক থেকে কিভাবে তৈরি করব, বলো দেখি আবার আমাকে। স্যার প্রথমে আমরা গেট গুলোকে নোড আকারে হিসাব করব। হ্যাঁ, তারপরে স্যার প্রত্যেকটা স্যার যেই ডিলে গুলো আছে স্যার ওগুলো আমরা বসাবো। যে একটা নোড আরেকটা নোডকে যেগুলোকে ড্রাইভ করতে পারবে ওগুলা ডিলে গুলো বসাবো। আচ্ছা আচ্ছা, ঠিকই আছে, একটু মিসিং আছে। এটা হলো যে এই যে গেট গুলা অবশ্যই একটা নোড হিসেবে থাকবে, সাথে বলা হলো প্রাইমারি ইনপুট, এই ইনপুট গুলাও আসলে একটা নোড হিসেবে থাকবে, এখানে এরকম নোড হিসেবে থাকবে। হ্যাঁ, এই যে আউটপুট গুলো একটা নোড হিসেবে থাকবে। তাহলে আমরা বললাম যে গেট গুলা থাকবে এবং প্রাইমারি ইনপুট এবং আউটপুট গুলা নোড হিসেবে থাকবে। এরপর বলা হচ্ছে যে একটা নোড থেকে আর একটা নোড কিংবা একটা নোড থেকে আর একটা নোডে হচ্ছে এজ থাকবে কখন, যখন সেই নোডটা পরবর্তী নোডটাকে ড্রাইভ করতে পারবে। তাহলে গেল হচ্ছে এটা 2 নম্বর, এজ কখন থাকবে। হ্যাঁ, ফার্স্ট কন্ডিশন হলো কোনগুলা নোড হবে, দ্বিতীয় কথা হলো যে কোনটা নোড থেকে কোনটা নোডে এজ থাকবে, 3 নাম্বার কথা হলো যে
তার ডিলে এজ গুলার ওয়েট থাকবে বা এটা ডিলে থাকবে, হ্যাঁ, যে একটা নোড আরেকটা নোডকে ড্রাইভ করতে কতটুকু সময় লাগতেছে সেই পরিমাণটা ওখানে দেয়া থাকবে, ডিলে হিসেবে থাকবে। দেখো প্রত্যেকটা এটা ডিলে দেওয়া থাকবে। এটা যখন আমরা পেয়ে যাব তখন কিন্তু আমরা দেখো লংগেস্ট পাথ আমরা হচ্ছে ডিলে বের করতে পারবো, যে কোন পাথের ডিলে হচ্ছে বেশি। কারণ এটার ক্ষেত্রে যেমন এটা যা এটা সেম, এটা যদি এখানে দেওয়া আছে পাথ থেকে আসলে সেম 1 5 6 6 7 13 13 4 হচ্ছে 17, তাই না? এই পাথের হচ্ছে ডিলে হচ্ছে সবচেয়ে বেশি বা এই পাথের ডিলে বেশি, আমরা বলতে পারি যে এটা হচ্ছে লংগেস্ট পাথ। এটুকু বোঝা গেছে? তাহলে আমরা হচ্ছে লংগেস্ট পাথটা বের করতে পারবো, তাই না? জি স্যার। আচ্ছা, এখন এইটা হচ্ছে মনে করো যে ছোট একটা সার্কিট দেখে দেখে বলতে পারতেছে। এখন যদি এই সার্কিটের জায়গায় 1000 নোড থাকতো, কিংবা হচ্ছে 1 কোটি নোড থাকতো, বা 10 কোটি নোড থাকতো, 1 বিলিয়ন নোড থাকতো, সেক্ষেত্রে তো আসলে এই দেখে দেখে বের করা সম্ভব না। তখন কি করতে হবে? কম্পিউটার প্রোগ্রাম চালাইতে হবে, তাই না? এছাড়া তো আসলে সম্ভব না। আচ্ছা, এই যে লংগেস্ট পাথ, এই লংগেস্ট পাথ হচ্ছে এই এই পাথের আরো একটা নাম আছে। এই পাথের নাম হলো ক্রিটিক্যাল পাথ। হ্যাঁ, যে কোনো ডিলে মিনিমাইজেশনের ক্ষেত্রে আমরা যেটা বলি যে ক্রিটিক্যাল পাথটা বের করতে হয়। আচ্ছা, এই ক্রিটিক্যাল পাথ বের করার জন্য হচ্ছে একটা অ্যালগরিদম ইউজ করা হয়, তাকে বলা হয় যে ক্রিটিক্যাল পাথ অ্যালগরিদম। ঠিক আছে? আচ্ছা, ক্রিটিক্যাল পাথ অ্যালগরিদম যখন আমরা বের করব তখন একটা জিনিস খেয়াল রাখতে হয় যে এই গেটগুলা, এই যে ইনপুটগুলাকে আমরা যখন হচ্ছে এই হিসেবে দিই, নোড হিসেবে দিই, তখন এই যে যখন এই ইনপুটগুলা মাল্টিপল থাকে তখন একটা কমন ইনপুট ইউজ করি। ঠিক আছে? সেই কমন ইনপুট থেকে প্রত্যেকটা ইনপুটে একটা হচ্ছে নোড দিয়ে দিই, সরি এজ দিয়ে দিই, এবং ডিলেটা 0 হিসেবে দিয়ে রাখি। একটা থেকে বের করাটা সুবিধা। ঠিক একইভাবে এই আউটপুটের ক্ষেত্রে আমরা কি করি? একটা হচ্ছে নোড দিয়ে দিই। একটা নোড দিয়ে কি করি? প্রত্যেকটা আউটপুট থেকে একটা হচ্ছে 0 ডিলের একটা হচ্ছে 0 ডিলে দিয়ে হচ্ছে একটা করে এজ দিয়ে দিই। তাহলে দেখো একটা সোর্স থাকে, একটা হচ্ছে ডেস্টিনেশন থাকে, বা একটা ইনপুট থাকে, একটা আউটপুট থাকে। তাহলে ওই ইনপুট থেকে সুন্দর মতো আমার পাথ বের করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। আচ্ছা, এরপরে হচ্ছে সেই আমরা ক্রিটিক্যাল পাথ, এখানে নাই মনে হয়, ক্রিটিক্যাল পাথ হচ্ছে বের করা হচ্ছে, আমরা এটা দেখব। তাহলে এটা আমরা স্লাইডটা একটু বন্ধ করি। হয়ে গেল। হ্যাঁ, দেখো তো এটা শেয়ারে আসছে, দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। আচ্ছা, এখন আমরা যেটা দেখবো যে ক্রিটিক্যাল পাথটা কিভাবে বের করে সেটা হচ্ছে আমরা একটু দেখব। আচ্ছা, এখানে হচ্ছে একটু অ্যালগরিদমটা একটু বলে নিই। এটা খুব সহজ অ্যালগরিদম, কোনো নাই, মানে বুঝতে, মানে অ্যালগরিদম লিখতে কোনো সমস্যা নাই, কিন্তু হচ্ছে বুঝতে একটু সময় লাগবে। The algorithm starts with finding the earliest possible time, হ্যাঁ, earliest possible start time, এটা মাথায় রাখতে হবে যে for each node going through the network মানে হচ্ছে ইনপুট থেকে আউটপুটের দিকে যখন যাব তখন আমরা দেখব earliest possible start টাইমটা বের করব। আচ্ছা, আবার সাথে আমরা বলতেছি কি যে আরেকটা জিনিস বের করব, সেটা হলো লেটেস্ট পসিবল স্টার্ট টাইম। আমি এখন বুঝাই দেব যে আসলে কোনটা আর্লিয়েস্ট পসিবল স্টার্ট টাইম আর হচ্ছে লেটেস্ট পসিবল স্টার্ট টাইম, দুটো কি জিনিস আমি বলে দেব আর কি। হ্যাঁ, এটা যখন বের করব তখন কিন্তু দেখো গোয়িং ব্যাকওয়ার্ড থ্রু দ্য নেটওয়ার্ক, অর্থাৎ আউটপুট থেকে আমরা ইনপুটের দিকে যাব। যখন এটা বলছি ইনপুটের থেকে আউটপুটের দিকে যাব তখন আমরা আর্লিয়েস্ট পসিবল স্টার্ট টাইম বের করব। আর যখন হচ্ছে আমরা এই লেটেস্ট পসিবল স্টার্ট টাইম বের করব তখন হচ্ছে আমরা আউটপুট থেকে গোয়িং ব্যাকওয়ার্ড মানে হচ্ছে আউটপুট থেকে ইনপুটের দিকে যাব। এবং এইটা যখন শেষ হয়ে যাবে তখন যে নোডগুলার বলা যায়, যে নোডগুলার the nodes which have equal earliest possible start time and latest possible start time are on the critical path, অর্থাৎ যে নোডগুলাতে earliest possible start time আর latest possible start time সেম থাকবে সেগুলোকে আমরা বলবো কি ক্রিটিক্যাল পাথ। ফর এক্সাম্পল এটা হচ্ছে একটা গ্রাফ মডেল তৈরি করা হয়েছে। দেখো এটা ইনপুট, এটা ইনপুটের ক্ষেত্রে আমরা কি করছি দেখো, ওই যে এই দিছি
যে একটা নতুন একটা স্টার্ট দিয়ে ওইখান থেকে একটা পাথ দিয়ে দিছি জিরো ডিলে, আর এই এই ডিলে গুলো দেয়া আছে আর কি, যে এটা এই পাথের ডিলে, এই পাথের ডিলে, এই পাথের ডিলে 15, এই পাথের ডিলে হচ্ছে 5, আর এটা হচ্ছে শেষ, এটা হচ্ছে ফিনিশ। এখন দেখো আমরা বলছি যে আর্লিয়েস্ট পসিবল স্টার্ট টাইম যখন বের করব তখন এই যে এদিক থেকে শুরু করে এদিক থেকে আউটপুটের দিকে যাব, আর লেটেস্ট পসিবল স্টার্ট টাইম যখন বের করব এদিক থেকে যাব। আচ্ছা, এখন দেখো যে আর্লিয়েস্ট পসিবল স্টার্ট টাইম বের করি, একটু খেয়াল করো। এটা হচ্ছে সার্কিট থাকলেই ভালো হতো, যাক একটু ভুল হয়েছে আর কি। এই দেখো এই নোড থেকে এই নোডে আসতে, হ্যাঁ, কত দেখো 7, মনে করো 7 সেকেন্ড লাগে, হ্যাঁ, আর এইখান থেকে এখানে আসতে 2 সেকেন্ড লাগে, এটা ইনপুট, হ্যাঁ। আচ্ছা, এখন দেখো এটা একটা ইনপুট, আর এটা মনে করো একটা অ্যান্ড গেট, সবাই ভালো মতো, এটা একটা অ্যান্ড গেট, এটা একটা অ্যান্ড গেট, এটা একটা ইনপুট, এটা এ আর এটা বি, এই এ আর বি কোথায় আসছে, একটা অ্যান্ড গেট, ই একটা অ্যান্ড গেট সেখানে এসে যোগ দিছে। তাহলে দেখো এই গেটটার কাজ শুরু কখন হবে, কয় সেকেন্ড পরে এটার কাজ শুরু হবে। দেখো এইটা যখন 2 সেকেন্ডে চলে আসতেছে, কিন্তু এ আসতে কিন্তু 7 সেকেন্ড লাগবে, 2 সেকেন্ডে সে মনে করে এত দূর আসছে, তাতে এখানে ইনপুটই আসে নাই, তাহলে কি এটার কাজ শুরু হবে? না স্যার। হ্যাঁ, তাহলে এটা কাজ শুরু হবে না, কারণ এটা 2 সেকেন্ড এসে বসে থাকবে, এই 7 সেকেন্ড পরে যখন এটা চলে আসবে এই অ্যান্ড গেটে, তখন আসলে এই অ্যান্ড গেটটা কাজ করবে, হ্যাঁ। বলে এটা বলা হচ্ছে আর্লিয়েস্ট পসিবল স্টার্ট টাইম হবে হচ্ছে 7। ঠিক আছে, এই গেটটা 7 সেকেন্ডের আগে কাজ শুরু করতে পারবে না, কারণ এটার যে দুটো ইনপুট, একটা 2 সেকেন্ড সময় লাগবে, আর একটা লাগবে 7 সেকেন্ড সময় লাগবে। 2 সেকেন্ডে চলে আসলেও সে কাজ শুরু করতে পারছে না, কারণ তার আরেকটা ইনপুট রাস্তায় আছে, সে এসে পৌঁছালে সে কাজ শুরু করতে পারবে। বললে তার আর্লিয়েস্ট পসিবল স্টার্ট টাইমটা হচ্ছে 7 সেকেন্ড, অর্থাৎ যে যে দুটা ইনপুট এখানে গিয়েছে তার মাঝে যেটা বেশি, সহজ ভাষায় যেটা বেশি, সেটাকে তার আর্লিয়েস্ট পসিবল স্টার্ট টাইম বলা হবে। কিন্তু কিন্তু এর ক্ষেত্রে লেটেস্ট পসিবল স্টার্ট টাইমটার ক্ষেত্রে জাস্ট এর উল্টা, ফর এক্সাম্পল এই যে মনে করো এখানে দুটা ইকুয়াল হয়ে যাচ্ছে, এমন কিছু আছে যেটা ইকুয়াল না, দেখি না, এখানে সবগুলাই ইকুয়াল দেওয়া হচ্ছে, একটাতে ভিন্ন কিছু আসে নাই, এখানে আসে নাই। আচ্ছা যাও, এখানে এই মুহূর্তে বোঝা যাচ্ছে না কারণ টাইম গুলো দেয়া নাই, টাইম গুলো দেয়া থাকলে আরো ভালো মতো বোঝা যাবে। তাহলে মাথায় রাখো, যখন হচ্ছে আমরা আর্লিয়েস্ট পসিবল স্টার্ট টাইম বের করব, তখন দুইটা ডিলের মাঝে যেটা বেশি সেই ডিলেটা বসাবো। আবার যখন হচ্ছে লেটেস্ট পসিবল স্টার্ট টাইম বসাবো, তখন তার কাছে যে ইনপুট গুলা, তখন আসলে এদিক দিয়ে আসবে, উল্টা দিক দিয়ে আসবে, এদিক দিয়ে আসবে, এদিক দিয়ে আসবে, উল্টা দিক দিয়ে আসবে, এদিক থেকে আসবে। যখন লেটেস্ট পসিবল স্টার্ট টাইম বসাবো আউটপুট থেকে ইনপুটের দিকে, তখন যেটা ছোট সেটা হচ্ছে আমরা বসাবো। আচ্ছা, এবার হচ্ছে আমরা অ্যালগরিদম একটু যাই দেখি। দেখো যে প্রত্যেকটা ভ্যালু বসানোর জন্য গ্রিন কালার দিয়ে আমি হচ্ছে বোঝাচ্ছি আর্লিয়েস্ট পসিবল স্টার্ট টাইম, সেটা বের করতেছি এই ইনপুট থেকে আউটপুটের দিকে বের করবো। দেখো স্টার্ট টাইম থেকে এটা 0, এই 0 বসাইছি, এটা 0 0 0 আসছে, এই তিনটারই হচ্ছে 0। আচ্ছা, এখন দেখো এই দুটার মাঝে এখান থেকে 7 সেকেন্ড আর এখান থেকে 2 সেকেন্ড, তাহলে এই 7, এই 0 এর সাথে 7 যোগ করে 7, এটা 2 হচ্ছে 2, তাহলে এই দুটার মধ্যে বেশি হচ্ছে 7, বলে এটা হচ্ছে 7। আবার হচ্ছে এটার মধ্যে দেখো এই যে 7 সেকেন্ড আর এখানে লাগতেছে 10 সেকেন্ড, এটা 17, তাই না? এখান থেকে দেখো 7 সেকেন্ড আর 10 হচ্ছে কত, 17 সেকেন্ড। আবার দেখো এটা 17 আর 8 এ 25, আর এই 17 আর 5 এ কত, 22, তাহলে বসবে কত, 25, কারণ হচ্ছে এটা বেশি যেটা সেটা 17 8 এখানে 25 আসতেছে, আর এখানে হচ্ছে 17 আর 5 হচ্ছে 22, বলে হচ্ছে 25 যেটা বেশি সেটা। আর 25 আর 2 হচ্ছে 27, এখান থেকে 27, আবার দেখো এখান থেকে এসে লাগতেছে 15, তাহলে 15 আর 27 এর মাঝে বেশি কোনটা হচ্ছে 27, বলে 27 বসছে। আবার এখান থেকে দেখো এখানে আসছে হচ্ছে 7 আর 10 17, 17 আর 5 22, 22 আর 8 হচ্ছে 30, কিন্তু এটা আসে না কারণ এখান থেকে 27 2 29, 29 আর 3 32। তাহলে এই যে আর্লিয়েস্ট পসিবল টাইম এটা কিভাবে বের করা হয়েছে, সবাই বুঝছো কিনা একটু দেখো, বোঝা গেছে? জি যদি না স্যার। বুঝো আমি হচ্ছে আবার রিপিট করব। বোঝা গেছে না? জি স্যার। আচ্ছা, এখন দেখো আমি বললাম যে
এবার বের করবো হচ্ছে লেটেস্ট পসিবল স্টার্ট টাইম। হ্যাঁ, লেটেস্ট পসিবল স্টার্ট টাইমটা হচ্ছে আমরা উল্টা দিক থেকে বের করতেছি। উল্টা দিক থেকে বের করতেছি, দেখো 32 ছিল এটার যে টাইমটা, সেটা থেকে শুরু করছি। এখান থেকে 3 বাদ দিছি হচ্ছে আমার হচ্ছে আসতে হচ্ছে কত 29। আবার এখান থেকে যে 32 থেকে এখানে এসে আসছে হচ্ছে কত 8, 8 বাদ দিলে হচ্ছে 32 থেকে 8 হচ্ছে 24। আবার এখান থেকে দেখি 29 থেকে 2 গেছে বাদ হচ্ছে 27, 27 থেকে আসতেছে 25, 25 থেকে 8 বাদ দিলে 17, আর 25 থেকে এখানে আসছে কত 5 বিয়োগ গেলে হচ্ছে 20। কিন্তু দেখো এখানে 24 থেকে 5 বাদ গেলে হচ্ছে 19। তাহলে কোনটা নিব আমরা, বলছি যেটা ছোট। হ্যাঁ, এখান থেকে যদি আসি আমরা, দেখো 25 5 গেলে 20 আসে, আর এখান থেকে 24 আর 5 গেলে 19। তাহলে আমরা বলছিলাম উল্টা দিক থেকে যখন যাবো তখন যেটা ছোট সেটা, তাহলে 19 আর 20 এর মধ্যে 19 ছোট, 19টা নিছি। 25 থেকে 8 হচ্ছে বিয়োগ করে হচ্ছে আমরা পাই 17, 17 থেকে 10 গেলে এখানে 7 আসে। আবার এখান থেকে 19 থেকে 10 বাদ গেলে আছে 9 আসে। তাহলে যেটা ছোট 7, যেহেতু ছোট হলে 7 নিছি। ঠিক আছে, এখানে 7 থেকে 2 গেলে হচ্ছে 5, আর এখান থেকে ওই যে 27 থেকে 15 বাদ গেলে আসলে 12। এইটা হচ্ছে আমরা জেড করা শিখছি কিনা একটু দেখে নাও, বা কোনো জায়গায় না বুঝতে পারলে আমাকে জানা যে স্যার এই নোটটা আমরা বুঝি নাই। বোঝা গেছে সবার? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, যদি বুঝতে পারো তাহলে এবার হচ্ছে দেখো দুটো একসাথে দিয়ে দিই। ওই যে আগে বের করছে গ্রিন গুলা, পরে বা রেড গুলা। এখন দেখো যে কোনগুলা আমরা বলা হয়েছিল যেগুলা আর্লিয়েস্ট পসিবল স্টার্ট টাইম আর লেটেস্ট পসিবল স্টার্ট টাইম সেম। কোনগুলা সেম? এটা সেম, এটার সেম, এটার সেম, এটার সেম, এটার সেম, এটার সেম, এটাকে মার্কও করে রাখছি যে হচ্ছে তাহলে এই ক্রিটিক্যাল পাথ হবে এটা। এই পাথটা দিয়ে যখন যাওয়া হবে তখন হচ্ছে ক্রিটিক্যাল পাথ, এবং সেটা হচ্ছে এ ই ডি এফ আই, যে এইটা হচ্ছে ক্রিটিক্যাল পাথ। বুঝা গেছে যে এই দুটার সেম, এটাও সেম, এটার সেম, এটা সেম। যখন বলা হচ্ছে যে এই দুটা সেম, তখন হবে সেটা হচ্ছে ক্রিটিক্যাল পাথ। হ্যাঁ, আর কিছু নাই। বোঝা গেছে এটা? জি স্যার। আচ্ছা, তাহলে এটা যাবে তোমাদের থার্ড নাম্বার হচ্ছে ল্যাব এক্সপেরিমেন্ট, যেটা তোমরা সি দিয়ে ইমপ্লিমেন্ট করবা। ঠিক আছে, যে এই ডিলে থেকে তোমরা যেটা বের করবা হচ্ছে এই গ্রাফ যখন দেয়া থাকবে তোমরা তার ক্রিটিক্যাল পাথ, এরকম হচ্ছে আউটপুটটা তোমরা দেখাবা। হ্যাঁ, এবং সাথে যেটা দিয়ে আমি সেটা হলো কস্টটা বের করবা, এই প্রত্যেকটা ডিলের কস্ট কত সেটা বের করে দিবা, যে 32 সে কস্টটা বের করবা। আচ্ছা, তাহলে এটা আমি আপলোড করে দিতেছি এটা এক্সাম্পলটা। আর হচ্ছে নেক্সট ক্লাস নিব হচ্ছে রোববারে 6 তারিখ। হ্যাঁ, 6 তারিখ ক্লাস নিব, লজিক্যাল ইফোর্টের উপরে নিব, এটার সাথে রিলেটেড, পাথ ডিলের সাথেই রিলেটেড। আর ট্রানজিস্টর সাইজিং ওটাও পড়াবো, এটা পড়ানো হয়নি, সেটা পড়াবো, এটার সাথে রিলেটেড। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি এটা আপলোড করে দিই তাহলে। তাহলে আজকে এই পর্যন্তই। জি স্যার। আর আগের অ্যাসাইনমেন্ট গুলা দুইটা দিছি আমি, যেটা একটা হলো আমি লিখে দিব যে ইন্ট্রোডাকশন টু ডিএসএস 3 সফটওয়্যার অ্যান্ড মাইক্রোউইন, এটা একটা। আরেকটা হলো যে ইমপ্লিমেন্টেশন অফ স্কিমেটিক ডায়াগ্রাম অ্যান্ড লেআউট ডিজাইন অফ নট গেট, অ্যান্ড গেট আর অর গেট। হ্যাঁ, তিনটার হচ্ছে এই দুইটা ডিজাইন। আর এটা হলো যে ইমপ্লিমেন্ট দ্য ক্রিটিক্যাল পাথ অ্যালগরিদম, হ্যাঁ, ইন সি। তাহলে এই তিনটা হচ্ছে অ্যাসাইনমেন্ট। এখন ডেট কোনটা কবে দেব ল্যাবের সেটা বলো আর কি, তোমরা যে বলবো ওভাবে আমি দিব। কবে দিবা একজন বলো। স্যার আমাদের 8 তারিখে একটা স্যার ভাইবা আছে স্যার, আমরা স্যার তারপরে স্যার দেই। 8 তারিখ কিসের ভাইবা? স্যার আমাদের আইটি অর্গানাইজেশন কোর্সটা স্যার শেষ হয়ে গেছে স্যার, ওইটার উপরে স্যার। কোন কোর্স? সরি, এআই নাকি স্যার আইটি অর্গানাইজেশন। আইটি অর্গানাইজেশন? ওটা ভাইবা আছে? জি স্যার, এমনি স্যার নিবে আর কি, কোর্স শেষ হয়েছে তো এখন। ও, ওনার কোর্স শেষ হয়ে গেছে? আমার জি কোর্সে তো এখনো তো অনেকখানি বাকি আছে।
উনিকানি এখন তো কেবল পড়া হয়েছে যে ওইটার জন্য আর কি, পড়া হয়েছে ওইটা পড়ার জন্য আর কি ভাইবার নিব আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে যে যে মাইক্রোউইন্ড আর এর এটা দিয়ে দেওয়া হচ্ছে 10 তারিখ, হ্যাঁ, আর এই সি এর প্রোগ্রামটা দেওয়া হচ্ছে 17 তারিখ, হ্যাঁ। এক সপ্তাহ দিলাম হচ্ছে ওই দুইটার জন্য, দুটো ইমপ্লিমেন্ট করতে বেশি সময় লাগবে না, বসলেই হয়ে যাবে ঘন্টাখানেকের মধ্যে। আর এটা ইমপ্লিমেন্ট করতে সময় লাগবে, সেটা একটা দিচ্ছি 10 তারিখ, একটা দিচ্ছি ওই দুইটা দিচ্ছি 10 তারিখ, আর এটা দিচ্ছি 17 তারিখ, হ্যাঁ। স্যার আমাদের যে স্যার এই যে তিনটা সার্কিট করা লাগবে স্যার, এটা কি ওই মাইক্রোওয়েভ আর ডিএসপিএসসি স্যার 2 সফটওয়্যার দিয়ে করা লাগবে? হ্যাঁ, দুইটা দিয়ে করতে মানে 3 হবে 3 আর কি। 6টা না? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। ওকে স্যার। হ্যাঁ, তোমাদের ওটা দিয়ে ইমপ্লিমেন্ট করতে হবে, হ্যাঁ। ডিএসএস দিয়ে 3টা করবা, আর হচ্ছে এ দিয়ে 3টা করবা, ওটা দিয়ে করসপন্ডিং লেআউট গুলা ডিজাইন করবা মাইক্রোওয়েভ দিয়ে, হ্যাঁ। তাহলে 10 তারিখ আর 17 তারিখ, হ্যাঁ, ওকে। জি আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, ওকে, আসসালামু আলাইকুম। ভালো থেকো, খুদা হাফেজ। আসসালামু আলাইকুম স্যার।